কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য রাখবেন বেলস পার্ক ময়দানে। ভোটে ধর্মের ব্যবহার নিয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, যুব সমাজ পরিবর্তন চায়, নির্বাচনী সমাবেশে বললেন জামায়াতের আমির। রাজধানী সহ সারা দেশে প্রচারণায় ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের, ভোটারদের মন জয় দিচ্ছে নানা প্রতিশ্রুতি। বদলে গেল র্যাবের নাম, নতুন নাম SIF। ইসিকে আইনশৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্ট গার্ডকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। মহিমান্বিত সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত আজ। ইবাদত বন্দেগীতে পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। এবারে বিস্তারিত। 2 দশক পর আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বেশ উচ্ছ্বসিত দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। এই অঞ্চলের উন্নয়নের প্রতিশ্রুতির জন্য অধীর অপেক্ষায় বরিশালবাসী। দুপুরে বেলস পার্ক ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। বরিশাল থেকে হেলিকপ্টারে করে ফরিদপুর গিয়ে অংশ নেবেন সেখানকার জনসভায়। বিস্তারিত জানাচ্ছেন বরিশাল প্রতিনিধি শাহিন হাসান। দফায় দফায় প্রস্তুতি সভা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে উজ্জীবিত নতুন প্রজন্ম, তাকে ঘিরে নানা আকাঙ্ক্ষা তাদের। বরিশালে কেউ উন্নয়নের কিছু করে না। আপনি ধরেন বলা থেকে গ্যাস আসলে অনেক কর্মসংস্থান হইতো, এগুলো তো হইতেছে না। বেকার তো আছে, ব্রিজ দরকার, এরপর ওই ধরেন গ্যাসের সংকট, তারপর ওই নানান কিছুই আছে। সব জায়গায় ট্রেন লাইন আছে, আমাদের এই বরিশাল বিভাগে কোনো ট্রেন লাইন নেই। স্মার্ট বাংলাদেশ গড়তে তারেক রহমানের আইডিয়া শুধু নতুন প্রজন্মের নয়, বাংলার প্রত্যাশা পূরণ করবে আশা নেতাকর্মীদের। তিনি বরিশালবাসীর যে প্রাণের যে দাবিগুলো আছে, বরিশালের বিভিন্ন সংকট আছে, সেই সংকটগুলো তিনি নিরসনের প্রতিশ্রুতি দেবেন। ম্যাডাম খালেদা জিয়ারই প্রতিশ্রুতি যে বরিশালে সে ইপিজেট করবে। সারা বিশ্বের যাকে সুন্দর, জনগণের কল্যাণকর এবং একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যা দরকার, এরকম একটা প্ল্যান উনি তৈরি করেছেন। এদিকে বরিশাল নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের পরিকল্পনা আর বেগম জিয়ার অসমাপ্ত কাজ সম্পর্কে তারেক রহমানকে জানাতে চান স্থানীয় নেতারা। তারেক সাহেব রাজনীতি জায়গায় ভিন্নভাবে করতেছেন, আপনারা দেখতেছেন না, স্টেজে ভিড় নেই এবং তিনি এমপিদের পরিচিতি করাই দিতেছেন এবং ডিসিপ্লিন মেনটেন করার ব্যাপারে এটা বিএনপির একটা একটা চমৎকার একটা সিদ্ধান্ত। তারেক রহমানের জনসভায় আমরা অতীতে যে কোনো সময়ের চাইতে বেশি জনসমাগম সমাবেশ করার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ ইনশাআল্লাহ গ্রহণ করব। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের এই সফরে অবহেলিত বরিশালের উন্নয়নের রূপরেখা ফুটে উঠবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। দর্শক, বরিশালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, বরিশালে তারেক রহমানের নির্বাচনী জনসভার প্রস্তুতি কেমন দেখছেন? জি, বরিশাল বেলস পার্ক মাঠে আগামীকাল তারেক রহমানের নির্বাচনী জনসভা। এর আগে তিনি সিলেট থেকে শুরু করে চট্টগ্রামে, উত্তরবঙ্গে এবং খুলনা বিভাগে তিনি কিন্তু জনসভা করেছেন। তবে বরিশালের যে জনসভাটি, এটি ব্যতিক্রম বলতে হয় এই কারণে, আমরা আজকে যখন দুপুরের পর থেকে এখানে দেখছি পুরো শহর জুড়ে কিন্তু সাজ রব। এখন এই যে নির্বাচনী জনসভায় 2 দশক পর তারেক রহমান আসছে, একটিতে হচ্ছে তারেক রহমানের আশা, আরেকটি হচ্ছে নির্বাচন। দুটো মিলিয়ে কিন্তু বরিশালের সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তো বিএনপির এই জনসভায় কেন্দ্র করে কি পরিমাণ তারা প্রস্তুতি নিয়েছে এবং তাদের সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলছেন প্রতিনিয়ত, নিশ্চয়ই তাদের কি প্রত্যাশা তারেক রহমানের কাছে, সেটি আমরা জানবো বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ আপনার কাছে। দেখুন, জনাব তারেক রহমান সাহেব দেশে আসার পর থেকেই বরিশাল এবং দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছিল তার আগমন নিয়ে। অধীর আগ্রহ অপেক্ষা করছে তাকে এক নজর দেখার জন্য, সামনে থেকে কিছু কথা শোনার জন্য। শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি এই তারেক রহমান আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। এই স্বপ্নদ্রষ্টাকে বরণ করার জন্য পুরো বরিশালবাসী প্রস্তুত। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে
এবং আগামীকালকে এই বরিশালের পুরো বরিশাল জুড়েই কিন্তু তারেকময় বরিশাল পরিণত হবে এবং আমরা আশা করছি যে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে এমন একটি সমাবেশ হবে যেটা দক্ষিণাঞ্চলের মানুষ কোনোদিন এরকম সমাবেশ আর কখনো দেখেনি। সাধারণ মানুষের প্রত্যাশাটা কি? সাধারণ মানুষের প্রত্যাশা প্রথমত তারেক রহমানকে সামনে থেকে দেখতে চায়। তারা তারেক রহমান এবং এই দেশের এই অঞ্চলের সাধারণ মানুষ এটা আত্মার সম্পর্ক। আর এই বরিশাল যত উন্নয়ন হয়েছে বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আমলেই বড় বড় উন্নয়নগুলো হয়েছে। আগামী দিনে আমাদের কিছু বরিশাল কেন্দ্রিক কিছু সংকট রয়েছে, এই সংকটগুলো পূরণের প্রত্যাশা দাবি আমাদের তারেক রহমানের কাছে করতে চায়। তিনি যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন তাহলে আমাদের এই অঞ্চলের সমস্যাগুলি তিনি সমাধানের আশ্বাস দেবেন, সেই মানুষ প্রত্যাশা করে সেটাই। জি, আবরার রহমতুল্লাহ বলছিলেন, অর্থাৎ সাধারণ মানুষের বেশ কিছু নদী বিধৌত এলাকা তাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া দীর্ঘদিন ধরে ছিল। গত 17 বছর ফ্যাসিস্ট শাসন আমলে অনেক অনিয়ম দুর্নীতি অনেক কিছু হয়েছে যেগুলো আসলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজে লাগেনি। সুতরাং আগামী দিনে যদি ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সেক্ষেত্রে তারেক রহমান দক্ষিণাঞ্চলের মানুষের জন্য কি কি করবেন, তার উন্নয়ন পরিকল্পনায় কি কি রয়েছে সেগুলো আসলে সাধারণ মানুষ জানতে চায় এবং আশা করি আগামীকাল তারেক রহমান তার বক্তব্যে সেই বিষয়গুলো তুলে ধরবেন। তো এই হচ্ছে বরিশালের বরিশাল থেকে জানাচ্ছিলেন সিকান্দার রহমান। এবারের নির্বাচন অনেক কষ্টের অর্জন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁওয়ে পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট একটা আমানত, তাই আমানতের খেয়ানত করা যাবে না। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, বরং নিজের বিবেচনা মতো ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একটি দল ধর্মকে ব্যবহার করে ভোট চাচ্ছে, এতে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ এবং সরকার গঠন করতে সবার কাছে ভোট চান বিএনপির মহাসচিব। যার ফলে পরিবর্তন আসার পরে আমরা এই ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট, কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষের বিভ্রান্ত করে। ভোট আমরা দিই, এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত, আমরা বলি আমানত। এটাকে আমাদের ধরনের ভাষায় বলে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকে ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচার করছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াতের আমিরের বক্তব্যে স্তম্ভিত বিএনপি। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনি উই পিপল বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থান ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং যে দলের অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন, সেই দলের যিনি নেতা তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবে স্তব্ধ। আমরা মর্মাহত। চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, 24-এর যুব সমাজ পরিবর্তন চায়। কিশোরগঞ্জের জনসভায় কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি মামলাবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, শোষণ মুক্ত, পারিবারিক দাপট ও জমিদারি মুক্ত বাংলাদেশ। ডক্টর শফিকুর রহমান কথা দেন, ক্ষমতায় গেলে ইনসাফের ভিত্তিতে সমস্ত শক্তি দিয়ে মানুষের আস্থার প্রতিদান দেবেন। জনসভায় কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে 11 দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন। আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না। অতীতের কাসম শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিসমতে যারা হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। 24-এর যুব সমাজ
অতীতের পচা রাজনীতি অনুশীলন করার জন্য তারা বুক চিতিয়ে লড়াই করে নাই, তারা পরিবর্তন চেয়েছে। 13 তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ। এদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে পরিবারতন্ত্র রাজনীতি ভেঙে দেয়া হবে। বিকেলে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াতের আমির বলেন, দেশে থেকে টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের আল্লাহ নানাভাবে বেইজ্জতি করেছেন। পাচার হওয়া টাকা ফিরিয়ে দেশের উন্নয়নের কাজে লাগানো হবে। তিনি বলেন, নারীদের সম্মানের সাথে কাজের পরিবেশ তৈরি করা হবে। জামায়াতের আমির আরও বলেন, দেশে পরিবারতন্ত্র রাজনীতি ভেঙে দেওয়া হবে। কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে যুব সমাজকে অসম্মানিত করা হবে না, বরং প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তোলা হবে। একটি দল বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসছে, ভয়ের সন্ত্রাস তৈরি করছে, এমনকি ভোট কেন্দ্র দখলেরও পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার ঢাকা 11 আসনের মধ্যবাড্ডা এলাকায় গণসংযোগের পরে সাংবাদিকদের কথা বলেন তিনি। একটি বিশেষ দলের কর্মীরা সারা দেশে এনসিপি নেতাকর্মীদের হেনস্থা করছে অভিযোগ করে নাহিদ বলেন, প্রশাসন একমুখী আচরণ করছে। তারা একাধিকবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেও প্রশাসন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে না। এ সময় আসন্ন নির্বাচনে জনগণ ঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক। এদিকে দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের বিরুদ্ধে তার রিট খারিজ নিয়ে ক্ষোভ জানিয়েছেন নাহিদ। উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি। প্রশাসন একদিকে ঝুঁকেই ছিল, এখন এটা প্রকাশ্যে আসতেছে। কারণ আপনি দেখবেন যে সারা দেশেই আমাদের যে আরেকটি প্রতিদ্বন্দ্বী যে দল আছে তাদের পক্ষ থেকে ব্যানার ছিঁড়া হচ্ছে, সমর্থকদেরকে হেনস্থা করা হচ্ছে, হামলা করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হলে নির্বাচন কমিশন কোনো অভিযোগই মানতেছে না। আমাদের গতকাল রাত 2 জন আমাদের নারী কর্মীদেরকে হামলা করা হয়েছে, তাদের উপরে হেনস্থা করা হয়েছে শাপলাগুলি প্রচারণার জন্য। নির্বাচনী প্রচারণার 13তম দিনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা। ভোট চাইছেন ধানের শীষের পক্ষে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতিও। আরও জানাচ্ছেন ওমর ফারুক। রাজধানীর ধোলাইখালে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বলেন, আওয়ামী লীগ ও জামাত মুদ্রার এপিটোপিট, একটি ভারতমুখী অন্যটি পাকিস্তানমুখী দল। নিজ নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেন, বরাবরই সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান তার। নির্বাচনের দিন নির্বাচন কেন্দ্র পাহারা দেবেন, অনেক কঠিন পথ অতিক্রম করে আজকের আমার এই অবস্থা। এই অবস্থা একদিনে হয় নাই। আপনারা আসতে চান আসেন, তবে একটা কথা বলে দিয়ে যাবো, এই সমস্ত ছেলেমেয়েদের প্রতি দয়া করে একজন মানুষের বিরুদ্ধে উচ্চারণা করে নেওয়া হয় যায় না। তারা ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে এবং এই বিষয়ে যার ব্যাপারে যার উদ্ধৃতি দেওয়া হয়েছে কর্নেল অলি আহমেদ, উনি নিজেও এটা সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বলেছেন যে এটা অসত্য তথ্য। তো আমি জানি না আসলে তারা কি কারণে এই ধরনের বিতর্ক সৃষ্টি করছে। তারা আমি বলবো যে এটা আসলে বাংলাদেশের জনগণ এটা কোনোদিনও মেনে নেবে না এবং আগামী 12 তারিখেই তারা ব্যালটের মাধ্যমে তাদের জবাব পেয়ে যাবে। রাজধানীর কদমতলীতে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা 4 আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন। বলেন, বিএনপি কখনো ধর্মকে ক্ষমতার লোভে হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়ের রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি। বিএনপি শুধু স্বপ্নে বিভোর থাকে না, বিএনপি দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, সেই স্বপ্ন পরিকল্পনায় নিয়ে আসে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখে। বাড্ডা থানাধীন সাদারকুলে নির্বাচনী গণসংযোগে অংশ নেন ঢাকা 11 আসনের বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। তিনি বলেন, ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ। এটা সে ভুল করেছে, বুঝতে পারবে পরে। এগুলি মিথ্যা জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করে লাভ নাই। ভোট মানুষের কাছে মূল্যবান, ভোট মানুষ অনেকদিন পর ভোট দিতে সুযোগ পেয়েছে, সুতরাং তাদের কাছে আসতে হবে। কোর্ট কাচারি ওইসব জায়গায় দৌড়াতে লাভ না, এগুলি একটা মিথ্যাচার।
উত্তরায় গণসংযোগে অংশ নেন ঢাকা 18 আসনের প্রার্থী SM জাহাঙ্গীর। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। কক্সবাজার 1 আসনের ধানের শীষ প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে কোনোদিন হয়তো এমনও শুনতে হতে পারে যে জামায়াত ইসলাম এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। দুপুরে চকরিয়ার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটায় নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন। অভিযোগ করেন, চট্টগ্রামের জনসভায় জামায়াত আমির যে বক্তব্য দিয়েছেন সেখানে স্বাধীনতার ঘোষণা নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন তিনি। আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। একটি দল বাংলাদেশ জামায়াত ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। গতকালকে সেই দলের আমির সাহেব বলেছেন এই দেশের স্বাধীনতার ঘোষণা নাকি রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেয় নাই, তৎকালীন মেজর জিয়া দেয় নাই, কর্নেল অলি সাহেব নাকি দিয়েছে। যে সমস্ত প্রলাপ বকা শুরু করেছে এটা অস্বাভাবিক না, কারণ যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃতি করবে, এটাই স্বাভাবিক। দেশজুড়ে ভোটের উত্তাপ, প্রচারণার সরগরম মাঠঘাট, গণসংযোগ আর প্রার্থী কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ চলছে সকাল থেকে রাত। নানান প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ঢাকা 2 আসনে হযরতপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন বিএনপি প্রার্থী আমানুল্লাহ আমান। দেন নির্বাচিত হলে কেরানীগঞ্জকে আধুনিক ও শান্তির শহর করার প্রতিশ্রুতি। ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চান। নরসিংদী 1 আসনে প্রচারণা চালিয়েছেন ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জিয়া পরিবারের ত্যাগ এবং অসংখ্য নেতাকর্মীর খুন ও গুমের বিনিময়ে আজ দেশের এই মুক্ত পরিবেশ উল্লেখ করে ধানের শীষে ভোট চান। নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। জেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া ঘাট ও শিবনগর সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে একাধিক পাহাড়ি বাঙালি পথসভায় যোগ দেন বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি, প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে সব ঠিক করার। চট্টগ্রাম 10 আসনের বিএনপি প্রার্থী সাইদ আল নোমানও সকাল থেকেই ছিলেন প্রচারণায়। এলাকার সাধারণ মানুষের দুঃখ কষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন, দেন সমাধানের আশ্বাস। একই আসনের জামায়াত প্রার্থী শামসুজ্জামান হেলালি মহানগরীর লালখান বাজার ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। গণসংযোগ করেছেন চট্টগ্রাম 15-র বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনও। বিএনপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী মিছিল হয়েছে দিনাজপুর 3 আসনে। প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সমর্থনে মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা। দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে পৌর বিএনপির উদ্যোগে এই নির্বাচনী মিছিল শুরু হয়। মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খানম রিতার পক্ষে গণসংযোগ হয়েছে। শহরে ভোট প্রার্থনা করেন আইনজীবীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় কর্মসূচি পালিত হয়। নীলফামারী সদর উপজেলায় বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন গণসংযোগ করেছেন। বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিয়ে ধানের শীষে ভোট চান। নির্বাচিত হলে বেকারত্ব দূর করবেন বলে প্রতিশ্রুতি দেন। ঝালকাঠি 1 আসনে প্রচারণায় ব্যস্ত বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। মাঠে ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডক্টর ফয়জুল হক ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মঈন ফিরোজী। প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন ঝালকাঠি 2 আসনের বিএনপি প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নেয়ামুল করিমও লিফলেট বিতরণ করেন। নির্বাচিত হলে সাধারণ জনগণের নিরাপত্তার দায়িত্ব নেবেন বলে প্রচারণা চালিয়েছেন সাতক্ষীরা 1 আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বলেন, নির্বাচিত হলে এলাকায় কোনো চাঁদাবাজ ও মাদকাসক্ত থাকতে দিবেন না। গাইবান্ধা 4 আসনে সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার আব্দুর রহিম সরকার। উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে হয় আয়োজন। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, নাগরিক হিসেবে প্রতিটি মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করতে হলে শারীরিক প্রতিবন্ধীদের কথা মাথায় নিয়ে সার্বজনীন নীতি গ্রহণ করতে হবে। রাজধানীতে এক মতবিনিময়ে জাইমা রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য সকল সুবিধা নিশ্চিত করবে। গোলাম মাইনুল হাসানের রিপোর্ট।
একসাথে সমৃদ্ধি একটি অন্তর্ভুক্ত বাংলাদেশ শিরোনামে মঙ্গলবার রাজধানী গুলশান সোসাইটি পার্কে শারীরিক প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় করেন ব্যারিস্টার জাইমা রহমান। প্রতিবন্ধী মানুষের সমস্যা সংগ্রামের কথা জানতে চান তিনি। আপনি বলছিলেন যে আপনি এখন পলিটিক্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাই না? তো আপনি মানে অনেক কিছু পার হতে হয়েছে তো আপনাকে ওই স্টেজে যাওয়ার জন্য। তো মানে আমি জানতে চাচ্ছিলাম যে কি আর করতে হয়েছিল, মানে বেশ কষ্ট করতে হয়েছিল হয়তো বা। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তারা তুলে ধরেন তাদের ধারণা ও দৃষ্টিভঙ্গি। যে আমাদের সাথে যারা আছেন অন্যান্য শিশুরা যারা অপ্রতিবন্ধী, তাদের সাথে যেন আমরা একই স্কুলে যেন একই বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেন পড়াশোনা করতে। দুঃখের বিষয় এই যে বাংলাদেশে এনভিডিএ নামে একটা স্ক্রিন রিডার আছে যেটা ভালো কাজ করে না। দরকার আমাদের সহায়তা আর আপনাদের একটু মমত্ববোধ। যদি আমরা তা পাই তাহলে আপনাকে কথা দিতে পারি আগামীর বাংলাদেশ প্রতিবন্ধীরা করবে। আমাদের ছাড়া যাহাই কিছু আপনারা পলিসি তৈরি করেন না কেন, কিন্তু সেই পলিসি কার্যকর হবে না। কারণ ব্যথাটা তো আমি বুঝি, আমার মতো আরেকজন হুইল চেয়ার সেই বুঝবে যে সে হুইল চেয়ার ইউজারের কতটুকু কষ্ট। দেশের গণ পরিবহনগুলো প্রতিবন্ধী মানুষের চলাচলে উপযোগী করে তোলার গুরুত্ব তুলে ধরেন জাইমা রহমান। বাস চলনে, রেলগাড়ি হোক, ওইটাও তো ওরভাবে মানে অ্যাডাপ্টেড না আমার কাছে, সেটা মনে হয়েছে যতটুকু আমি দেখেছি। তো আপনাদের কি সেটা মনে হয় কি কাজ করা উচিত, কাজ কোনো হচ্ছে নাকি কোথাও? নীতি গ্রহণে প্রতিবন্ধী মানুষের বিষয়টি মাথায় রাখার পরামর্শ তার। দেশ গড়ে তোলার প্ল্যানে আপনারাই তো বুঝবেন আপনাদের মতো মানুষদের, প্রতিবন্ধী আপনার ভাই বোন প্রতিবন্ধীদের কীভাবে ইউনিভার্সাল ডিজাইনটা করতে। আপনি যে বললেন শুধু প্রতিবন্ধীদের জন্য সহজ সুবিধা করা না, সবার জন্য, হুইল চেয়ার অ্যাক্সেসের জন্য, প্র্যামের জন্য, সাধারণ প্র্যামের জন্য, যদি কোনো বয়স্ক কেউ থাকে, অনেক কিছু দিক দিয়ে। তো আপনারা যে বললেন যে দেশের গর্ব আপনারা হবেন, আর আপনারা তো দেশের গর্বই। আমার মনে হয় এত কষ্ট করেও যে আপনারা এত কিছু করে দেখাতে পেরেছেন, এটা কোন মানে। প্রতিবন্ধী মানুষের বিভিন্ন সমস্যার কথা গুরুত্ব দিয়ে শোনার জন্য ব্যারিস্টার জাইমা রহমানকে ধন্যবাদ জানান তারা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের নতুন নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। আগামী সপ্তাহে নতুন পোশাকে দেখা যাবে বাহিনীর সদস্যদের। এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। র্যাবের নাম ঘিরে বিতর্কের কারণে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। অপরাধ দমনে 2004 সালে গঠিত হয় এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রস ফায়ার, গুম খুনের মতো নানা কর্মকাণ্ডের অভিযোগে সমালোচিত হয় বাহিনীটি। 2021 সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগে র্যাব এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। 2024 সালের 5 আগস্ট পরবর্তী র্যাবের পুনর্গঠন নিয়ে একটি কমিটি গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। তাদের সুপারিশে বদলে গেল র্যাবের নাম। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। পোশাকেও আসছে পরিবর্তন। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অনেকের আশা ছিল তাই র্যাবের নাম পরিবর্তন করা হয়েছে। অনেকের আশা ছিল এই জন্য এটা পরিবর্তন, এটা আমরা ইচ্ছা, এটা নাম মানুষে ওই নামটাকে খারাপ মনে করত। উপদেষ্টা দাবি করেন, পুলিশের মনোবল, কর্মদক্ষতা অনেক বেড়ে গেছে, সুতরাং জাতীয় নির্বাচনে কোনো অসুবিধা হবে না। 5 আগস্ট থেকে 8 আগস্ট এই 3 দিন, এবং এই 8 আগস্টের পরে পুলিশের যে পরিস্থিতি ছিল, এখন কি সেই পুলিশের পরিস্থিতি ওই অবস্থা আছে? এটা একটা উত্তর দেন আগে আপনি। এখন বলেন ওই অবস্থা আছে? এখন পুলিশের মনোবল অনেক বেড়ে গেছে, তাদের কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। এই জন্য ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর এই যে ধরেন যে অগাস্টের যে পরিস্থিতি হয়েছিল, এই পরিস্থিতি অন্য কোনো ইলেকশনের আগে কোনো সময় হয়েছিল? মব কালচারটা তো এই সময় শুরু হয়েছে, এটা তো বলতেছি না, বাট ইলেকশনের হওয়ার পরে এই জন্য তো মব কালচারের জন্য থেকে ওইটা থেকে বের হয়ে আসতে তো আমাকে অনেক সময় লাগছে। ইলেকশন আল্লাহ দিলে খুব ভালোভাবে ইলেকশন হবে, এই ক্ষেত্রে আপনাদের কারো কোনো সন্দেহ থাকার দরকার নেই। ইলেকশনটা খুব উৎসবমুখর হবে এবং শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, এবং ইলেকশনটা একেবারে ফ্রি ফেয়ার হবে।
ব্রিফিংয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধারের তথ্য তুলে ধরেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটলেও অতীতের তুলনায় এবারের নির্বাচন সুষ্ঠু হবে বলেও জানান তিনি। সকালে কোস্টগার্ড সদর দপ্তরে 4 ক্যাটাগরিতে বাহিনীর 40 সদস্যকে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান আছে। আইন শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্টগার্ড সদস্যদের কড়া নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মহিমান্বিত সৌভাগ্যের রজনীর শবে বরাত আজ। ইবাদত বন্দেগীতে পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। নফল নামাজের পাশাপাশি রোজাও রাখেন অনেকে। মসজিদে মসজিদে মুসল্লিদের ভিড়। আল্লাহর নৈকট্য আর ক্ষমা লাভই উদ্দেশ্য সবার। আরিফিন শাওনের রিপোর্ট। ফার্সি শব অর্থ রাত আর বরাত অর্থ সৌভাগ্য। হিজরি বর্ষের শাবান মাসের 15 তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। মহিমান্বিত এই রাত ইবাদত বন্দগীতে পার করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার পাশাপাশি পরম করুণাময়ের রহমত চেয়ে দোয়া করেন তারা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সন্ধ্যার পর থেকেই মুসল্লিদের ভিড়। সৃষ্টিকর্তার নৈকট্য ও ক্ষমালাভই উদ্দেশ্য তাদের। গুনাহ কাতা আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়, এই জন্য আল্লাহর কাছে আমরা রুনাজানা করব, কান্দাকাটি করব, আল্লাহর কাছে আমরা তৌফিক চাবো। প্রত্যেকের রুহের মাগফিরাতের জন্য দোয়া করছি এবং যারা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাআলা সৎ পথে চলার তৌফিক দান করে আমাদেরকে, এই দোয়াটাই করছি আল্লাহর কাছে। আজকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাদের পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা মাফ করে। ইসলামী চিন্তাবিদরাও বলছেন, এ রাতে আল্লাহ তাআলা তার অনেক বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক পরিমাণে রোজা রেখেছেন। তো আইয়ামে বীজের যে রোজা আছে সেই উদ্দেশ্য করে যদি আমরা শাবান মাসের মাঝে 3টা দিন রোজা রেখে ফেলি, তো একসাথে আমার আইয়ামে বীজের রোজাও হয়ে গেল। তবে লক্ষ্য রাখতে হবে, আমাদের জীবনে কখনো কোনো অবস্থায় কোনো কুসংস্কার, কোনো বেদাত, এ থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। এশার নামাজের পর থেকেই নফল ইবাদত শুরু হয়। রাতভর ইবাদতের পাশাপাশি শবে বরাত উপলক্ষে রোজাও রাখেন অনেকে। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং নারীদের নিয়ে দেয়া অবমাননাকর বক্তব্য আড়াল করতেই ইতিহাস বিকৃত করছেন জামায়াত আমির। মঙ্গলবার নয়াপল্টনে শবে বরাত উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি কথা বলেন। রিজভী বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত সত্য, কিন্তু জামায়াত আমির রাজনৈতিক স্বার্থ হাসিলে অলি আহমেদকে ঘোষক হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছেন। জামায়াত ক্ষমতায় আসলে শাসন ব্যবস্থা ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন তিনি। স্বাধীনতার ঘোষক নিয়ে কথা বলায় দলটির নৈতিকতা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। অভিযোগ করেন, মুনাফেকির পাশাপাশি ইসলাম নিয়ে ব্যবসা করছে জামায়াত, এতে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। অর্থনৈতিক সংকটের কারণে পরবর্তী সরকারের জন্য কাজ করা কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ কারণেই বিএনপি জাতীয় সরকার গঠনের কথা বলছে বলে মন্তব্য তার। বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় আগামী সরকারের জন্য টেকসই পদক্ষেপ নিয়ে আলোচনায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী টুকু বলেন, ক্যাপাসিটি চার্জের নামে অর্থ লুট করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেলা আয়োজনের মাধ্যমে মানুষের চোখে ধুলা দিয়েছে আওয়ামী লীগ সরকার। 17 বছরে বাপেক্সকেও কাজে লাগায়নি তারা। অন্তর্বর্তী সরকারও অর্থনৈতিক সংস্কার করেনি। জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম বলেন, তৌফিক ইলাহি চৌধুরী ও আহমেদ কায়কাউস সহ শীর্ষ 4 জ্বালানি অপরাধী দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে লুটপাটের ক্ষেত্র বানিয়েছে। এ খাতের সমস্যা সমাধানে সর্বদলীয় কমিশন গঠন করা জরুরি। জামায়াতের নেতা ইহসানুল মাহবুব জুবায়ের বলেন, লুটপাটে কেউ পিছিয়ে নেই। ঋণ খেলাপিরা নির্বাচনে জয়ী হলে দেশের পরিণতি আরও খারাপ হবে বলে মন্তব্য তার। জ্বালানি খাতের উন্নয়নে জাতীয় ঐক্যমত্যের তাগিদ দেন আলোচকরা। সব বাহিনী সমন্বিতভাবে কাজ করলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুরে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এদিকে শরীয়তপুর জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন
করেন সেনাবাহিনী প্রধান। নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন তিনি। এছাড়াও ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সেনাবাহিনী প্রধান। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে অন্তর্বর্তী সরকার টাকা বরাদ্দ রাখবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তার দাবি, দেশের অর্থনীতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। আমি মনে করি একটা সন্তোষজনক জায়গায় সামনে যে গভর্নমেন্ট নেবে ওদের জন্য তেমন কোনো অসুবিধা হবে। সর্বোচ্চ ঋণ করেছে এই সরকার, সর্বোচ্চ ঋণ করেছি, সর্বোচ্চ ঋণ আমি শোধও দিয়েছি, $6 বিলিয়ন শোধ দিয়েছি। যে কোনো একটা পে কমিশন করতে আপনার 1 থেকে 1.5 বছর সময় লাগে। আমরা ইমপ্লিমেন্টেশনটা আমি যেটা করবো এটা প্রসেস আছে কমিটি, ওই কমিটিটা আমরা করে দিয়ে যাচ্ছি। করতে গেলে তারা পর্যালোচনা করবে, এই জন্য বাজেটের যে ফেজ ওয়াইজ করবে সেটাও সংস্থান করে যাবে, দিয়ে যাবো টাকা পয়সা। তারপর বলে যাবো এটা রিকমেন্ডেশন, রিপোর্টটা অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে এবং আর্মি দিয়ে যেটা করছে অত্যন্ত ভালো রিপোর্ট হয়েছে। এটা আশা করি এটা সফল। নির্বাচনকে বিতর্কিত করার জন্য সরকারের মধ্যে কোনো অপশক্তি কাজ করছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। তারা বলেন, এমন সরকারকে ভোটে জয়যুক্ত করে ক্ষমতায় আনতে হবে যারা জবাবদিহিতা থাকবে। বিকেলে রাজধানীর একটি হোটেলে নির্বাচন, রাজনীতি, অর্থনীতি নিয়ে এক আলোচনায় এমন মত প্রকাশ করেন আলোচকরা। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে দেশকে এগিয়ে নেওয়ার তাগিদ দেন তাদের। অনুষ্ঠানে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষকে আকাশ ছোঁয়া স্বপ্ন দেখিয়েছিল। সংস্কারের জন্য প্রধান উপদেষ্টা যে 10টি কমিশন করেছিলেন তার একটাও আলোর মুখ দেখেনি বলে মন্তব্য করেন তিনি। গণভোটে হ্যাঁ না ভোট প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহদিন মালিক বলেন, ভালো না মন্দ এটা বুঝে হ্যাঁ না উত্তর দেয়া কঠিন। গণভোটের প্রচারণা পর্যাপ্ত হয়নি বলেও মত আলোচকদের। আলোচনায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। নিজে মনস্থির করতে পারতাম। এটা তো মোস্ট অ্যাবসার্ড গণভোট ইন দ্য ওয়ার্ল্ড। গণভোট হয় একটা প্রশ্নে বা 2টা প্রশ্নে। এখানে সংবিধানে 48টা প্রশ্ন দিয়ে আপনাকে জিজ্ঞেস করছি এটা পক্ষে হা দিবেন না না দিবেন। I don't know. I really don't know how. Can you think of any more absurd proposition? এই 48টা প্রশ্ন 3 এমফিল করা কনস্টিটিউশন ল ছাত্রদেরও পরীক্ষার উত্তরে দিলে তারা ফেল করবে। এবার ব্যবসা বাণিজ্য সহ আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। জাতীয় নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে মক ভোটিং কেন্দ্র পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সাভারের তেঁতুলঝরা উচ্চ বিদ্যালয়ে এই কেন্দ্র পরিদর্শন করেন তিনি। একটি দল দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চায় এবং ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তানের মতো পরিস্থিতির মুখে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। মঙ্গলবার ফেনী 3 আসনের চর দরবেশ ইউনিয়নে গণসংযোগকালে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। বাগেরহাট 2 আসনের জামায়াতের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত অভিযোগ করেছেন, তার দলের নেতাকর্মীদের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। বিকেলে বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বালুর মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন। বিশ্ব ক্যান্সার দিবস 2026 উপলক্ষে ল্যাবইট ক্যান্সার হাসপাতালে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা হয়েছে। বিশ্বব্যাপী ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা সেবার গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচি নিয়েছে ল্যাবইট। এতে সভাপতিত্ব করেন হাসপাতালটির ম্যানেজিং ডিরেক্টর সাকিব শামীম। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ল্যাবইট ক্যান্সার হাসপাতালের চিকিৎসকরা। ক্যান্সার সচেতনতা ও উন্নত চিকিৎসা সেবা নিয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারটির।
নরসিংদীর ড্রিম হলিডে পার্কে দিনব্যাপী জমকালো আয়োজনে হয়ে গেল এন মোহাম্মদ গ্রুপের সেলস কনফারেন্স। এন মোহাম্মদ সম্ভাবনার নতুন বিশ্বাসের শিরোনামে এই সম্মেলনে দেশের সব জেলার প্রায় 600 জন সেলস পেশাজীবী অংশ নেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল 2025 সালের সারা বছরের ব্যবসায়িক অর্জন পর্যালোচনা, সেলস টিমের কৃতিত্ব স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য ও কৌশল তুলে ধরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নজরুল হক। আরও ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা ওহেদুজ্জামান মাসুদ, প্রধান অর্থ কর্মকর্তা ফরমান তৈয়ব এবং প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মুশতাক। 2025 সালের সেরা সেলস সদস্যদের পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয় অনুষ্ঠানে। ঢাকা সেনানিবাসে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর সম্পর্কিত চুক্তি সই হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান এবং জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইডা শিনিসি। এই চুক্তি বাংলাদেশ প্রতিরক্ষা আধুনিকীকরণ প্রক্রিয়াকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে। সাভারে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেট। দেশের বিভিন্ন জেলায় 137টি ক্রিকেট পিচ নির্মাণের উদ্যোগ নিয়েছে বিসিবি, জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধের প্রশ্নে তার সাথে উত্তপ্ত বাক বিতণ্ডা হয় গণমাধ্যম কর্মীদের। সারা দেশের মাঠগুলোতে উইকেট বানানোর বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল ও বিকেএসপি এই 8টি স্টেডিয়াম ও ভেন্যুতে খেলার উপযোগীকরণ ও উন্নয়ন শুরু করেছে বিসিবি। মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। সম্প্রতি নিরাপত্তার ইস্যুর কারণে বিসিবির কার্যালয় এবং স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ তৈরি করেছে বোর্ড। সাংবাদিকদের প্রবেশে নিরাপত্তা ঝুঁকি কোথায়, এই প্রশ্নের জবাব বিসিবি কর্তাদের কাছে জানতে চান সাংবাদিকরা। তবে উপস্থিত দুই বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক এবং পাইলট কেউই এর সদুত্তর দিতে পারেননি। সাংবাদিকদের স্টেডিয়ামে ঢুকতে দেয়া কিংবা না দেওয়ার বিষয়টি তার বিভাগের বিষয় নয়, তাই কিছু জানাতে পারছেন না বলেন পাইলট। উত্তপ্ত হয়ে ওঠে সংবাদ সম্মেলন। একসময় অপ্রস্তুত হয়ে প্রেস কনফারেন্স ছেড়ে উঠে যান তিনি। মাঠের ফ্যাসিলিটিস কিন্তু আলাদা জিনিস। মাঠের ফ্যাসিলিটিসটা ইম্পর্টেন্ট ইমপ্রুভমেন্টের জন্য। এই হাবগুলো সহ বিভিন্ন জেলায়, ইউনিভার্সিটি অনেক জায়গায় আরও প্ল্যান আছে। এইটা যদি মে জুনের মধ্যে করতে পারি, সাথে প্ল্যান আছে আরও কিছু মাঠকে আমরা ডেভেলপ করবো MOUর মাধ্যমে। আচ্ছা, একটু একটা কোশ্চেন আছে ভাই, আপনি কি বলেন? হ্যাঁ, আপনাদেরকে নিয়ে সমন্বয়ে একটা কাজ করা, আলহামদুলিল্লাহ আমি মনে হয় বোঝাতে পেরেছি। কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার অনেস্টলি বলি, আমি পার্সোনালি নট পরিচালক হিসেবে আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। কাল বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বক্তব্য রাখবেন বেলস পার্ক ময়দানে। ভোটে ধর্মের ব্যবহার নিয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না, পচা রাজনীতি নয়, যুব সমাজ পরিবর্তন চায়, নির্বাচনী সমাবেশে বললেন জামায়াত আমির। রাজধানী সহ সারা দেশে প্রচারণায় ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের, ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বদলে গেল র্যাবের নাম, নতুন নাম SIF। ইসিকে আইন শৃঙ্খলা রক্ষায় নিরপেক্ষভাবে সহায়তা করতে কোস্ট গার্ডকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। মহিমান্বিত সৌভাগ্যের রজনী, পবিত্র শবে বরাত আজ। ইবাদত বন্দেগীতে পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।